আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার দীঘাপতিয়া উত্তরা গণভবন। আমরা সারাদিন কি কি করছি এবং এখানে কি কি থাকছে এবং ঐতিহাসিক কি কি আছে সবকিছু শোনাবো আপনাদেরকে। আমাদের সাথেই থাকুন। আমি নাটোরের মেয়ে হিসাবে অত্যন্ত গর্বের সাথে আমাদের নাটোর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তবে তার মধ্যে আজকে থাকবে নাটোরের উত্তরা গণভবন। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল আমার বাবার বাসা চকবলরামপুর থেকে। আমরা একটি সিএনজি যোগে নাটোর সদরে অবস্থিত উত্তরা গণভবনের উদ্দেশ্যে রওনা করেছিলাম। তবে আপনারা চাইলে ঢাকা বা অন্য যে কোনো জায়গা থেকে নাটোরে এসে কিন্তু খুব সহজেই এই উত্তরা গণভবনে আসতে পারেন। নাটোর বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো অটোরিকশাকে বললেই আপনাদেরকে দীঘাপতিয়া বা এই নাটোরের উত্তরা গণভবনে নিয়ে আসবে। নাটোর উত্তরা গণভবন ঐতিহ্যের জৌলুস, অতীতের রাজরাজন্য স্মৃতি, প্রাচীনত্ব আর ইতিহাসের সোনালী দিনগুলোকে ধারণ করে নীরব সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে দীঘাপতিয়া রাজবাড়ি। প্রাচীন ঐতিহ্য আর প্রত্নতান্ত্রিক ঐশ্বর্যমণ্ডিত তিলোত্তমা এই রাজবাড়ি নাটোরকে এনে দিয়েছে এক বিশেষ খ্যাতি ও পরিচিতি। দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে প্রাসাদটির অবস্থান। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নাটোর সদরের দীঘাপতিয়া উত্তরা গণভবনে। আমার সাথে আছে আমার ছোট বোন সাদিয়া, হ্যালো, আমার হাজবেন্ড মাহফুজ, আমার মেয়ে সাউদা, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই রোহিত। তো আজকে সারাদিন আমরা দীঘাপতিয়া এবং আরো অন্যান্য কিছু ঘুরবো। কি কি থাকছে আমাদের সাথে অবশ্যই থাকবে। দীঘাপতিয়া রাজবাড়িতে প্রবেশ করতে হলে আপনাকে 30 টাকা মূল্যের টিকিট কাটতে হবে। তবে এই টিকিটটি বিভিন্ন ভেদাভেদ আছে, যেমন বয়স্কদের ক্ষেত্রে কিছু কম আছে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছু কম আছে এবং ফরেনারদের জন্য এই টিকিটের মূল্য 600 টাকা। এখানে সব কিছু লেখা আছে। তো আমরা টিকিট কেটে সবাই ভেতরে প্রবেশ করলাম। এই রাজপ্রাসাদের প্রবেশ পথে ঢুকতেই চোখে পড়ে প্রকাণ্ড এক লোহার দরজা। প্রাসাদের পূর্ব পাশে পিরামিড আকৃতির 4 তলা প্রবেশদ্বারের উপর দিকে সরু হয়ে গেছে এবং এর উপরে রয়েছে একটি ঘড়ি। কালের সাক্ষী হয়ে এই ঘড়ি প্রায় 200 বছর ধরে নির্ঘুম সময় দিয়ে যাচ্ছে। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। উত্তরা গণভবনের ভেতরে ঢুকতেই হাতের ডান পাশে পড়বে কাচারি ভবন এবং এই কাচারি ভবন পাওয়ার আগে পাওয়া যায় একটি দিঘি বা পুকুর। তাছাড়া এখানে পাখির অভয়াশ্রমও রয়েছে। আপনারা যারা ঢাকা থেকে এখানে আসতে চাচ্ছেন তারা ঢাকার কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল এবং মহাখালী থেকে উত্তরবঙ্গের যে কোনো বাসে করে উঠে এখানে চলে আসতে পারেন। আর ভাড়া পড়বে 700 থেকে 800 টাকার মধ্যে। এখানে এসে আপনারা এই রাজবাড়ি গণভবনের বিভিন্ন ঐতিহাসিক সব কথা জানতে পারবেন এবং দেখতে পারবেন আমাদের নাটোর তথা এই নাটোর সদরের সৌন্দর্য। তো কি কি আরো সৌন্দর্য থাকছে আস্তে আস্তে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আর এটা হচ্ছে কাচারি ভবন। এই কাচারি ভবনটি রাজার আমলে খাজনা আদায় করা হতো। এই ভবনটি ছিল রাজবাড়ির ভেতরের অংশে, কিন্তু মূল অংশের বাইরের অংশে। দীঘাপতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এগুলো হলো প্রধান প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ, প্রধান কাচারি ভবন, 3টি কর্তরানী বাড়ি, প্রধান ফটক, রান্নাঘর, মোটর গ্যারেজ,
ডাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়ী এলাকাটি একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। উত্তরা গণভবন 41.51 একর জমির উপর অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে ইটালি থেকে সংগ্রহিত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান, যেখানে রয়েছে বিরল প্রজাতির উদ্ভিদ। বাংলার রাজা জমিদারদের মধ্যে দীঘাপতিয়ার রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা। 1680 সালে নাটোরের প্রখ্যাত কলম গ্রামের এক তিলি পরিবারে দয়ারামের জন্ম হয়। তিনি প্রথমে রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা, দক্ষতা আর বিশ্বস্ততা দিয়ে নাটোর রাজের দেওয়ান পর্যন্ত ছিলেন। রাজা সীতারাম রায়ের পতনের পর দয়ারাম রায় নাটোর রাজের একজন পরাক্রমশালী ব্যক্তিতে পরিণত হন। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়ার রাজা দেশ ত্যাগ করে ভারত চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়ার রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। সমস্যা সমাধানের জন্য দীঘাপতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসাবে উদ্বোধন করেন। পরে তা 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। আর বর্তমানে এটি উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। উত্তরা গণভবনের এই প্রাসাদগুলোর কক্ষ বন্ধ থাকে এবং যা দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষেধ, তাই এই ভবনটি আসলে বাইরের থেকেই দেখতে হবে। উত্তরা গণভবনে অবস্থিত এসব প্রাসাদের ভেতরে কোনো কক্ষেই দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন না। তবে এখানে একটি সংগ্রহশালা রয়েছে, যেখানে রাজা রানীর বিভিন্ন পরিহিত জিনিসপত্র এবং সে আমলে বিভিন্ন কিছু রয়েছে, যেখান থেকে ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। এবং ওখানে রাজা রানীদের বিভিন্ন বাট্টা, বিভিন্ন সিংহাসন, অনেক পাত্র এবং অনেক ধরনের তাদের ব্যবহৃত জিনিসপত্র ছিল। তার সাথে ছিল তখনকার আমলের কিছু চিঠিপত্র, তাদের দলিল এবং আরও অনেক কিছু। এখন আমরা আছি রানীমহলে। আমরা রানীমহলের ভিতরে প্রবেশ করব, দেখি কি আছে। আসুন। রানীমহলের ভেতরে প্রবেশ করলে দেখা যায় একটি সুন্দর রাস্তা সামনের দিকে চলে গিয়েছে এবং পাশে আছে সুন্দর বাগান। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুল ফুটে থাকে। আশেপাশে সুন্দর পরিবেশ, বাগান, দিঘি আপনাকে অনেক মুগ্ধ করবে। এটা হচ্ছে শান বাঁধানো পুকুর ঘাট। এটা রানীর ঘাট নামে পরিচিত। খুব সম্ভবত এখানে রানী গোসল করতে। এই সুন্দর শান বাঁধানো পুকুর ঘাটে কিছুক্ষণ থেকে নিজেকে রানী মনে হতে পারে। আর এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে রয়েছে সুন্দর হরিণ, আরও রয়েছে খরগোশ এবং অন্য আরও অনেক কিছু। প্রাসাদের পেছন দিকে জনসাধারণের প্রবেশ নিষেধ, তবে আপনি বিশেষ অনুমতি নিয়ে এই প্রাসাদের ভেতরে প্রবেশ করতে পারেন। তবে এখানে কোনো ভিডিও করা নিষেধ, তবে আপনি চাইলে ছবি তুলতে পারবেন। তো আমরাও এইখানে কিছু ছবি তুলেছিলাম। প্রাসাদের পেছন দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সুদৃশ বাগান। বাগানের এক কোণে রয়েছে মার্বেল পাথরের নারী মূর্তি
1947 সালের পর অবশ্য এ ভবনে আর কেউ বসবাস করেননি। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোরের জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত রয়েছে। স্মৃতি বিজড়িত এই নাটোরের উত্তরা গণভবনে কিছু সময় কাটিয়ে আমাদের যেতে হবে পরবর্তী গন্তব্যে। তবে আপনারা যারা নাটোরের এসব ঐতিহাসিক জায়গাগুলো দেখতে যাচ্ছেন তারা কিন্তু অনায়াসে যে কোনো জায়গা থেকে নাটোরে এসে নাটোর মাদ্রাসা মোড়ে হোটেল ভাড়া করে থাকতে পারবেন। এসব হোটেল ভাড়া পড়বে 500 থেকে 1000 টাকার মধ্যে। তো নাটোর ভ্রমণের উত্তরা গণভবন দেখার আজকের পর্বটি আমরা শেষ করছি। আমাদের নাটোর ভ্রমণের আগামীতে অন্য আরও পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।